গত দুটো এপিসোডে আমি রাম নিয়েই কথাবার্তা বলেছি, রামচন্দ্রকে নিয়ে। এবং তাতে মানে আমার যারা দ্রষ্টা পুরুষ তাদের সঙ্গে আমার কিছু মনোমালিন্যও হয়েছে, কিন্তু তাদের আমি কখনো দুর্জন মনে করি না। যারা গালাগাল দেন তারা আমার শ্রেয়ই চান, আমার ভালো চান, যাতে আমি ঠিক পথে থাকি তাই চান। কিন্তু তাদেরও ঠিক পথে থাকার প্রয়োজনে আমি গত ভিডিওটা করেছিলাম, যেটা রামায়ণ থেকে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছিলাম যে তিনি লীলা পুরুষ, এবং লীলা পুরুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছেন তাকে যেমন অবতার বলে মানি, সেমনি একই সঙ্গে সঙ্গে আমি ব্যক্তিগতভাবে তাকে ঐতিহাসিক পুরুষ বলেও মানি। কেন ঐতিহাসিক পুরুষ বলে মানি? এই জন্যে যে তিনি এই ধরাধামে ছিলেন, অবধারিতভাবে ছিলেন, হাওয়া হয়েছিলেন না, জ্যোতির্ময় ব্রহ্ম হয়েছিলেন না, মানুষ রূপেই ছিলেন। যেরকম চৈতন্য মহাপ্রভু মানুষ রূপেই ছিলেন, যেরকম রামকৃষ্ণদেব মানুষ রূপেই ছিলেন, সেরকম তিনিও একটা ঐতিহাসিক চরিত্র। কেন তার? এই জন্যে যে সেক্ষেত্রে আমাদের ওই বংশলতিকা, কিন্তু রামচন্দ্রের বংশলতিকা কি বলবো, এত পুরনো, সেই বংশলতিকার সব কিছু উদ্ধার করা ক্রোনোলজিক্যালি সম্ভবই নয়, এত পুরনো। আর এটা করছি এই কারণে যে রামায়ণের, বিশেষ করে রামচন্দ্র যে বংশে জন্মেছিলেন সেটাকে আমরা সূর্য বংশ বলি, সেই বংশের প্রভাব ভারতবর্ষে এত যে যত বড় বড় রাজা প্রাচীনকালে ছিলেন যাদের নাম করতে হয়, মানে যেখানে সেখানে তাদের নাম করতে হয়, তারা সকলেই এই রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে পড়ে। মহাভারতের তত নয়, চন্দ্রবংশের উদাহরণ নিশ্চয়ই আছে, বড় বড় মানুষের উদাহরণ নিশ্চয়ই আছে, কিন্তু মহাভারতের মধ্যেও যখনই কোনো বড় মানুষের উদাহরণ দিতে হয়েছে, তখন যাদের উদাহরণ এসেছে তারা কিন্তু সব সূর্যবংশের, অর্থাৎ রামচন্দ্রের একেবারে প্রথম পূর্বপুরুষ যাকে বলি, যাকে আর মিথোলজিক্যাল বলা যায় না, তিনি হচ্ছেন ইক্ষ্বাকু। আমি অন্যান্য রাজাদের কথা এই জন্যে বলছি যে খুব বড় বড় শহর ভারতবর্ষে যে প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা তাদের যেসব নাম ছিল সেই সব নামে যে প্রতিষ্ঠিত হয়েছে, আবার যদি শহর প্রতিষ্ঠা নাও হয়ে থাকে কিংবা দেশ প্রদেশ প্রতিষ্ঠা নাও হয়ে থাকে, তাদের অন্যান্য যেসব গুণ, তাতে যারা পৃথিবী বিখ্যাত, মানে ভারতবর্ষে অন্তত বিখ্যাত হয়েছিলেন, তারা সকলেই কিন্তু রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে পড়েন। আমার খালি সেটা মনে হয়, আমি যখন ভাসের নাটক পড়ছিলাম, ভাসের নাটক আছে, ভাস মোটামুটি খ্রিস্টীয় দ্বিতীয় দশকের মানুষ তিনি, দ্বিতীয় শতকের মানুষ তিনি, খ্রিস্টীয় সম্ভবত, যথা যোগ্য প্রমাণ যতখানি আছে তাতে ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরিতে তিনি নাটক লিখেছেন বলে মনে করা হয়। সেখানে মহাভারতের বিষয় নিয়ে একটা নাটক হচ্ছে, বিখ্যাত নাটক পঞ্চরাত্র। মানে 5টা দিন ধরে পাণ্ডবরা অজ্ঞাতবাসের পর দুর্যোধন মনে করছেন অজ্ঞাতবাসের কালের মধ্যেই আমি তাদের ধরে ফেলেছি, আর অন্যেরা তা মনে করছেন না, এই বলে তিনি বিরাট রাজ্য আক্রমণ করেন সমস্ত এদের নিয়ে। কিন্তু তার আগে যেটা দেখা যাচ্ছে, যেটা ভাসের নাটকের অত্যন্ত বড় একটা দিক, যে তিনি দুর্যোধনকে খুব ভালো একটা রাজা হিসেবে দেখাচ্ছেন। মানে যখন পাণ্ডবরা এতে গেছেন, নাটক কিন্তু, পাণ্ডবরা যখন বনবাসে গেছেন, তখন দুর্যোধন হঠাৎ যজ্ঞ টজ্ঞ নানান রকম কিছু করছেন, ভালো মানুষ হচ্ছেন আর কি, ভীষ্মতার প্রশংসাও করেছেন নাটকের মধ্যে। এবং সেই নাটকে যখন এই যজ্ঞ হচ্ছে, দুর্যোধন যজ্ঞ করছেন, সেখানে
সেই যজ্ঞের ফল কি হতে পারে, এইসব নানান রকম কথাবার্তা হচ্ছে শকুনি আর কর্ণের মধ্যে। তো কর্ণ বলছেন যে দেখো, কর্ণ বিশ্বাস করেন যে পৃথিবীতে যশটাই সব। হ্যাঁ, আর এটা ঠিক যে কর্ণ যশই লাভ করেছেন, তার যিনি অভীষ্ট যেটা যশ সেটাই তিনি লাভ করেছেন। ফলে তিনি, তার দিক থেকে এটা কোনো দোষ নয় যে তিনি যশকেই সবচেয়ে বেশি মনে করেন। তো সেটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনি বলছেন যে যখন কথা বলছেন তখন বলছেন ইক্ষ্বাকু স্বরজাতি যজাতি রাম মান্ধাত্রী নাভাগ মৃগাম্বরীষা। নৃগাম্বরীষা, নৃগ নয় রি, মৃগ নয় কিন্তু। এতে সকোষা পুরুষা স্বরাষ্ট্রা নষ্টা শরীরই ক্রতুভীর ধরন্তে। এদের বিশাল রাষ্ট্র ছিল, এদের বিশাল ধনসম্পত্তি কোষ ছিল, তারা মারা গেছেন বটে, কিন্তু এই যে বিশাল বিশাল যজ্ঞ করেছেন, যজ্ঞ মানেই কিন্তু পলিটিক্যাল যজ্ঞ, অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, যেগুলো করলে পরে রাজার কীর্তি বাড়ে, অন্যান্য শত্রুদের ধ্বংস করা যায়, সেই যজ্ঞগুলো করেছেন এরা, এবং সেই যজ্ঞের যশেই তারা বেঁচে আছেন। এখানে যে লিস্টটিটা, যা সামান্য একটু কথা বলেছেন কর্ণ, কিন্তু তার মধ্যে একজন মাত্র রয়েছেন যিনি চন্দ্রবংশের যজাতি। আর যে কজন, ইক্ষ্বাকু, স্বরজাতি, যজাতি বাদ দিচ্ছি, রামচন্দ্র স্বয়ং, মান্ধাত্রী নাভাগ নৃগাম্বরীষা, মান্ধাতা, যারা বলে না মান্ধাতার আমল রবীন্দ্রনাথ পর্যন্ত, হ্যাঁ, মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম। এই যে মান্ধাতা, তিনি নাভাগ বলে একজন, নৃগ এবং অম্বরীশ। অম্বরীশকে নিয়ে তো অনেক উপাখ্যান আছে, আপনাদের কখনো শুনতে চাইলে আমি, যদি চান আমি নিশ্চয়ই বলবো। কিন্তু এই যে ইক্ষ্বাকু দিয়ে আরম্ভ করছেন, ইনি হচ্ছেন রামচন্দ্রের একেবারে ঐতিহাসিক চরিত্রের মধ্যে প্রথম পূর্বপুরুষ, অর্থাৎ প্রায় আরম্ভ বলা যায়। কেননা সূর্যের ছেলে হচ্ছেন মনু বিবস্বান, বৈবস্বত মনু যাকে আমরা বলি। তো মনুকেও অনেকেই আমরা মিথোলজিক্যাল ক্যারেক্টার বলে মনে করি, যে হ্যাঁ তিনি ছিলেন। মনুর থেকেই মানব শব্দটা আসছে, অর্থাৎ মানুষ যে আমরা সবাই, এরা মনু থেকে। আর এটা জানবেন যে মনু সংহিতা যিনি রচনা করেছেন, আর অর্থাৎ যেসব এই ধর্মশাস্ত্রের বই যিনি রচনা করেছেন, তিনি আর এই বিবস্বান মনু কিন্তু এক নন। এই মনু হচ্ছেন রাজা, বিবস্বান মনু সূর্যের পুত্র। এই মনুর পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু হচ্ছে রামচন্দ্রের বংশধারায়, আমি বলবো তিনি প্রথম পুরুষ, যাকে ঐতিহাসিক চরিত্র বলছি। কেন? আমি দুটো দিক থেকে এই কথাটা বলব। প্রথম হচ্ছে, খোদ ঋগ্বেদের মধ্যে, ঋগ্বেদ মানে যেটা আমাদের প্রথম শাস্ত্র বলা যায়, প্রথম গ্রন্থ বলা যায়, প্রথম ধর্মগ্রন্থ বলা যায়, প্রথম সমস্ত সমাজ কিংবা রাষ্ট্রনীতি যা যা হয়েছে, তার, যার জন্যই বলে না যে বেদে সব আছে, কথাটা কিন্তু খুব মিথ্যে নয়। কারণ রাষ্ট্রনীতি, সমাজনীতি, মানুষের ধর্ম, অর্থ, কাম, আর যা যা কাম্য বস্তু আছে, মানুষের যে ব্যবহার, এভরিথিং কিন্তু বেদের মধ্যে পাওয়া যায়। এবং বেদ পড়লে পরে আপনার মনে হবে যে আমরা যদিও বলি
যে বেদ অখিল ধর্ম মূলম, সমস্ত ধর্মের মূল, আর এই ধর্মটা যদি ধারণ করা অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, তাহলে যা যা কিছু ধারণ করে সেটা অর্থ হতে পারে, সমাজ ব্যবহার হতে পারে, সোসাইটি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ওয়েলথ হতে পারে, যা বলুন, যাই সোসাইটিকে ধারণ করে, সেই ধর্মের মূল কিন্তু বেদ। কাজেই সেই বেদের মধ্যে ইক্ষ্বাকুর নাম পাওয়া যায়, এবং সেখানে যেভাবে নামটা পাওয়া যায় আমি সেটা বলবো আপনাদের। বলছেন যস্য ঋগ্বেদের দশম মণ্ডল, মানে 60 নম্বর মানে অনুবাক, 7 নম্বর সূক্ত, তার 4 নম্বর মন্ত্র হচ্ছে এই যস্য ইক্ষ্বাকুরূপ ব্রতে রেবান মরাই এধতে দেবী ব পঞ্চকৃষ্টয়। সব মানে আপনাদের বিশ্লেষণ করে বোঝাতে পারবো না, কিন্তু একটা বোঝাতেই হবে যে এই যে যস্য ইক্ষ্বাকুরূপ, এই রূপটা কিন্তু দীর্ঘৌকার নয়। আমরা যদি বলি যে হ্যাঁ মানুষ রূপে, এই যে রূপেটা দীর্ঘৌকার, কিন্তু এটা হচ্ছে হ্রস্বৌকার। তার মানে এই যে হ্রস্বৌকার ইক্ষ্বাকুরূপ, আসলে ইক্ষ্বাকু এখানে একটা বিসর্গ ছিল, তার সঙ্গে সন্ধি করে উপ হয়েছে, রূপ হয়েছে, যার জন্য হ্রস্বৌকার আছে। উপ একটা উপসর্গ, এবং বেদই একমাত্র জায়গা যেখানে ক্রিয়ার সঙ্গে সাধারণত উপসর্গ ব্যবহার হয়। প্রহার, আহার, সংহার সবই ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয়, কিন্তু মানে সংহরাতে এইরকম আর কি ক্রিয়া, ওর থেকে নাউন করেছি আমরা। কিন্তু এই যে উপসর্গগুলো সবসময় ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, যার জন্য সবসময় এটা সূত্রই আছে উপসর্গ ক্রিয়াযোগে, ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে। বেদই একমাত্র মানে সেই নন গ্রামারিয়ান ব্যবস্থা, যেখানে গ্রামার পুরোপুরি চালু হয়নি সংস্কৃতের, সেখানে দুটো কথা বলে নিলাম, তার আগে উপসর্গ ব্যবহার করে তারপরে ক্রিয়া ব্যবহার করলাম, এটা হতে পারে। ফলে যস্য ইক্ষ্বাকুর উপ, এই উপসর্গটা বললাম, তারপরে ব্রতে রেবান মরাই এ ধাতে হচ্ছে ক্রিয়া, তার মানে উপ এ ধাতে, উপই ধাতে, এই হলো ক্রিয়ার রূপ। কিন্তু এই রেবান মরাই এগুলোর মানে কি? রেবান মানে হচ্ছে রইবান, রই মানে হচ্ছে ধনসম্পদ, যার অতুল ধনসম্পদ ছিল। মরাই মানে শত্রু নাশক, অর্থাৎ অন্তত সায়নাচার্য সেই রকম অর্থ করছেন, যিনি শত্রু সংহারক। এই রকম যে ইক্ষ্বাকু, তার মানে রাজা হিসেবে তাকে দেখাচ্ছেন, কিন্তু যে ধনশালী অত্যন্ত এবং শত্রু সংহার করতে পারেন তিনি, সেই ইক্ষ্বাকু রাজা সেই প্রদেশের ডিফাইন করছেন না কোন জায়গা, অর্থাৎ অযোধ্যা কিন্তু এখানে আমরা পেলাম না ঋগ্বেদ, যেহেতু এটা অন্তত পক্ষে 5000 বছর আগে লেখা, অন্তত পক্ষে। এখন এই 5,500 বছর আগে লেখা যে বই, সেখানে ইক্ষ্বাকুর নাম পাচ্ছি, এবং সেইখানে ইক্ষ্বাকুকে যেভাবে পাচ্ছি, তিনি সেই প্রদেশের রক্ষা কার্যে নিযুক্ত আছেন, এই ধনবান এবং শত্রু সংহারকারী ইক্ষ্বাকু রাজা। আর কি? যিনি পঞ্চকৃষ্টয়, কৃষ্টি নিয়ে সুনীতি চ্যাটার্জি অনেক আলোচনা করেছেন। আমরা বলি না এটা আমাদের কৃষ্টি, কৃষ্টি শব্দটা কিন্তু আসছে কৃষ ধাতু থেকে, অর্থাৎ কর্ষণ করা, অর্থাৎ আমরা যে কাল্টিভেশন করি তার থেকে কৃষ ধাতু। তার মানে শিল্প, কলা এবং বিদ্যা
যা কিছু আমরা কাল্টিভেশন করি, চর্চা করি, সেগুলো পরবর্তীকালে কৃষ্টি বলে পরিচিত হয়েছে। কিন্তু মূল অর্থে কৃষ্টি কিন্তু কর্ষণ করা। কর্ষণ করা মানে যে এখানে পুরোপুরি একেবারে ভূমিকর্ষণ, অর্থাৎ সেখান থেকে যে শস্য হয়, অর্থাৎ চাষবাস, এটাই আমি পুরোপুরি বলছি না। এটা তো একটা অর্থ বটেই। তাহলে সঙ্গে সঙ্গে এটা বলতে হবে, যেই এই অর্থ করব, সঙ্গে সঙ্গে বলবেন আপনারা যে তার মানে ঋগ্বেদের লোকেরা কিন্তু চাষবাস জানতেন। ওরা যে খুব ভালো চাষবাস জানতেন তা কিন্তু নয়, বরঞ্চ নন এরিয়ানদের কাছে ওনারা চাষবাস শিখেছেন। কিন্তু অবশ্যই জব কিভাবে চাষ করতে হয় এটা অবশ্যই তারা জানতেন, কেননা জবই হচ্ছে একমাত্র জিনিস যেটা ওদের প্রথম স্টেপল ফুড ছিল। জব, আপনি তাকে বার্লি বলতে পারেন। আমরা ছোটবেলায়ও বার্লি খেয়েছি, এটা মাথায় রাখবেন। আর এখনো পর্যন্ত বৈশাখ মাসে দেখুন কৃষ্টি কিভাবে থেকে যায়, মানে রেমন্যান্ট কিভাবে থেকে যায়। এখনো পর্যন্ত সে বৈদিক কালের যে প্রথম স্টেপল ফুড, বৈশাখ মাস হলে পরে লোকে, আমাদের ছোটবেলায় দেখেছি যে ঠাকুরকে শীতল দ্রব্য দিতে হয়। এখনো পর্যন্ত বৈশাখ মাস শেষ হয়ে গেলে শীতলী বলে একটা অনুষ্ঠান হয়, এবং এই শীত এক মাস ধরে জবের ছাতু আমাদের গ্রাম বাংলাতে গুড় দিয়ে মাখিয়ে ঠাকুরকে দেওয়া হতো। তাহলে জব, আমি কৃষ্টি কথাটা বলতে গিয়ে এত কথা বললাম, কিন্তু কৃষ্টি মানে জেনে রাখুন, কৃষ্টি মানে অনেকটাই কিন্তু কালচার। তার মানে কালচার ব্যাপারটা ইটস আ ম্যাটার অফ কাল্টিভেশন। এবং সেটা কিসের কালচার? কালচার কিন্তু সমস্ত মানুষের কালচার, মানুষকে নিয়েই কালচার তৈরি হয়। সেটা এই পঞ্চকৃষ্টয়, এই শব্দটার মধ্যে আছে। এর অর্থ করছেন সায়নাচার্য থেকে আরম্ভ করে অন্যেরাও, যে এই 5 প্রকারের মানুষ কি, তার মধ্যে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর এরা ছাড়া নিষাদ, নিষাদ পঞ্চম। নিষাদ মানে বেদ, তার মানে প্রান্তিক শ্রেণীর লোকেদেরও কিন্তু ধরা হলো সোসাইটির মধ্যে। এটা খুব মাথায় রাখার দরকার আছে। তার মানে সোসাইটি বলতে আমরা বলি পঞ্চজন। এই পঞ্চজন ঋগ্বেদে বলা হচ্ছে পঞ্চকৃষ্টয়। কাজেই এই খাকু মহারাজ পঞ্চজনকেই শাসন দিয়েছেন। তার মানে এটা স্বীকার করে নেওয়া যায় যে বেদের আমলে যেই খাকুকে পাচ্ছি তাকেও কিন্তু রাজা হিসেবে, প্রকৃষ্ট একজন রাজা হিসেবেই দেখা হয়েছে। এটা ভাবার জিনিস। আর একটা কথা বলতে হবে, দেখুন কত বড় অপ্রসঙ্গ। ভগবান কৃষ্ণ তিনি ভগবদ গীতার উপদেশ দিচ্ছেন। ভগবদ গীতা সবাই জানে, সারা পৃথিবী জানে যে তিনি সেখানে ব্রহ্মবিদ্যার কথা বলবেন, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগের কথা বলবেন, এবং বলবেন যে জ্ঞানযোগ কতটা দুরূহ, কতটা কঠিন, ব্রহ্মপ্রাপ্তির ভাবনা কত কঠিন। সেখানে আরম্ভ করার সময় গীতার 4th অধ্যায়ের প্রথম শ্লোক, যেখানে জ্ঞানযোগের ভাবনা যেখানে আরম্ভ হচ্ছে, সেখানে প্রথম আরম্ভ কৃষ্ণ বলছেন ইমম ইমং বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম। এই যে যোগ, জ্ঞানযোগ, এটা এই অব্যয় জ্ঞানযোগ, মানে জ্ঞানযোগটা এমনই, তাকেই অব্যয় মানে ব্রহ্মের সমান করে দিলেন। কারণ ব্রহ্মকেও আমরা অব্যয় বলি, তাই না? এই যে অব্যয় ব্রহ্মস্বরূপ যে জ্ঞানযোগ, কারণ জ্ঞানকেই ব্রহ্ম বলা হয়েছে, সত্যম
জ্ঞানম অনন্তং ব্রহ্ম বলা হয়েছে। কাজে এই যে ব্রহ্মস্বরূপ যে জ্ঞানযোগ, আমি প্রথম সেটা বলি বিবস্বতে, মানে সূর্যকে প্রথম বলি। বিবস্বান অর্থাৎ সূর্য, তাকে আমি প্রথম এই জ্ঞানযোগের কথা বলি। বিষ্ণু বলছেন, বিষ্ণু স্বরূপে তিনি কৃষ্ণ বলছেন যে আমি প্রথম সূর্যকে এই কথা, এই জ্ঞানযোগের কথা বলি। তারপর বিবস্বান কি করেছেন? বিবস্বান মনবে প্রাহ। বিবস্বান অর্থাৎ তার ছেলে সূর্য, তার ছেলে বৈবস্বত মনু, তাকে এই জ্ঞানযোগের কথা বলেছেন। মনু তারপর কি করেছেন? মনুর ইক্ষা কবে ব্রবীত, মনু সেটা ইক্ষাকুকে বলেছেন, অর্থাৎ রামচন্দ্রের যে পূর্বপুরুষ সেই ইক্ষাকুকে তিনি বলেছেন। তার মানে কৃষ্ণর তো একটা বায়াস থাকা উচিত ছিল, এতদিন পাণ্ডবদের সঙ্গে মিশেছেন। চন্দ্রবংশের তিনি গৌরব বলা যায়, কারণ কৃষ্ণও যে জন্মেছেন তাকে একভাবে চন্দ্রবংশের পুরুষ বলা যায়, কেননা তিনি যজাতির অধস্তন, যজাতির পুত্র যদু তারই বংশে জন্মেছেন। কাজে তাকেও চন্দ্রবংশ, তাহলে তিনি নিজের বংশকে, তার মধ্যে তাকে সেখানে কি ব্রহ্মজ্ঞ পুরুষ কম ছিল? তাদের না ধরে তিনি সূর্যবংশীয় প্রায় প্রথম পুরুষ, মনুর পরেই মনুর ছেলে বিবস্বান মনবে প্রাহ। সূর্য মনুকে বললেন মনুর ইক্ষা কবে ব্রবীত। তার মানে এটা বোঝা যাচ্ছে যে বিবস্বান সূর্য, তার পুত্র মনু, তার পুত্র ইক্ষাকু। মানে সঙ্গে সঙ্গে মনে হয় যে ফ্রম ট্রান্সেন্ডেন্টাল টু ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি এইটা বলছি। তার মানে স্বর্গ থেকে যেন মর্তে আগমন হলো, অর্থাৎ মনু পর্যন্ত আমরা মিথোলজিক্যালি ভাবতে পারি, কিন্তু ইক্ষাকুর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বলতে হবে যে তিনি একজন ঐতিহাসিক পুরুষ। আর মহাভারতের মধ্যে এই রকমভাবে বলা আছে যে বৈবস্বত মনু তিনি দীর্ঘকাল অপুত্রক ছিলেন এবং শেষে সন্তান লাভের জন্য তিনি মিত্রাবরুণ অর্থাৎ বৈদিক মিত্রাবরুণ দেবতার উদ্দেশ্যে যজ্ঞ আরম্ভ করেন। এই যজ্ঞের ফলে, এবং মহাভারত বলছে ভগবান বিষ্ণুর কৃপা, বৈবস্বত মনুর এই যে যিনি পুত্র আকাঙ্ক্ষা করছিলেন তার 10টি পুত্র হয়, এবং 10টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হলেন ইক্ষাকু। এবং আর একটা কথা আছে, অদ্ভুত কথা এটা, বলছেন বৈবস্বত মনু হঠাৎ করে একটা খুব মানে হচ্ছে হাঁচি, আমরা যাকে হাঁচি বলি না, স্নেজিং। তখনকার দিনের মেথোলজিক্যাল শব্দগুলো এরকমভাবে ব্যবহার হয়েছে। যেমন গতদিনেই আমি বলেছি যে ব্রহ্মা দেবতাদের বললেন যে আমি হঠাৎ করে যে জৃম্ভন অর্থাৎ হাই তুলেছিলাম সেখান থেকে জাম্ববানের সৃষ্টি হয়েছে। কাজেই এই ব্যাপারগুলো ছিল। তাই তিনি যে হাঁচি দিয়েছিলেন সেই হাঁচির থেকে খেয়াল করে দেখুন ইক্ষাকু, এই সংযুক্ত ক্ষয় হ্রস্বটুকুই নিয়ে এই হাঁচি, তার পর্যায় শব্দ সংস্কৃতি শুভ আর কি, সংযুক্ত খ, সেই সংযুক্ত খটুকু নিয়ে তার সঙ্গে ইক্ষাকু অর্থাৎ ক্ষয়ের তলায় বফলা আকার কয় হ্রস্ব। লক্ষণীয়, ইক্ষাকুর মধ্যে এই যে বয়ের তলায় এটা বললাম, এখানে পরবর্তীকালে যে পালি ভাবনা, পালি অর্থাৎ বৌদ্ধ যুগের যে পালি, সেই পালি তো কিন্তু সেখানে ইক্ষাকুর নাম হচ্ছে
ওক্কাকা, মানে বুদ্ধ গ্রন্থগুলিতে পালিতে যখন ইক্ষ্বাকুর নাম ব্যবহার হচ্ছে তখন তার নাম হচ্ছে ওক্কাকা। ইংরেজিতে লিখলে পরে ও, তারপরে কে কে এ, কে এ, ওক্কাকা। ইক্ষ্বাকু থেকে পালিতে ওক্কাকা আসা কোনো অসম্ভব ব্যাপার নয়। যাই হোক, লিঙ্গুইস্টিক্যালি যাই হোক, এই যে হাঁচি দিলেন তার থেকে খুব বলছেন, একদম ক্রিয়াপদ ব্যবহার করছেন। ক্ষুবতা, ক্ষুবতী মানে হাঁচি দেওয়া। ক্ষুবতা, ক্ষুবতাস্তু মনো পূর্বম ইক্ষ্বাকুর অভিনিশ্রিত। তিনি হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গেই ইক্ষ্বাকু জন্মালেন। সাহেবরা খুব সুন্দর করে বলেন যে ইক্ষ্বাকু ওয়াজ বর্ন ফ্রম মনুজ নস্ট্রিলস, অর্থাৎ তার নাক থেকে তৈরি হয়েছিলেন তিনি। যেমন এরকমভাবে তার একটা তৈরি করেন আর কি। এখন এই যে ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু বংশ, ইক্ষ্বাকু তৈরি হলেন 10 জনের মধ্যে তিনি হচ্ছেন জ্যেষ্ঠ। তিনি রাজা হলেন, বিশাল তার সাম্রাজ্য, এবং এতটাই বড় সাম্রাজ্য যে সূর্য বংশটাই তার নামে বিখ্যাত হয়ে গেল, অর্থাৎ ইক্ষ্বাকু বংশ। রামায়ণের মধ্যে কতবার যে রামচন্দ্র কিংবা রামচন্দ্রের পূর্বপুরুষদের সম্বন্ধে এরকমভাবে বলা হয়েছে, ইক্ষ্বাকুনাং কুলে জাত, তুমি না ইক্ষ্বাকুর বংশে জন্মেছ, ইক্ষ্বাকুনাং মহাত্মনাম। ইক্ষ্বাকুকে কখনো বহুবচন ছাড়া ব্যবহার করা হচ্ছে না। ইক্ষ্বাকুর তো একটা সিঙ্গুলার লোক, কিন্তু বহুবচন দেওয়া মানে তাকে সম্মান করছে। গুরুভ্য নম, যেরকম আমরা গুরুদের সম্মান করা, কিংবা গৌরবে বহুবচন যেটাকে আমরা বলি, এ হলো তাই। ইক্ষ্বাকুনাং কুলে জাত, তুমি ইক্ষ্বাকুদের বংশে জন্মেছ। তার মানে ইক্ষ্বাকু এতটাই বিশাল মানুষ, মাপের মানুষ, যে তার বংশধররা পর্যন্ত রামচন্দ্রকে কতবার যে ইক্ষ্বাকু বংশজাত ঐক্ষ্বাক বলা হয়েছে তার ইয়ত্তা নেই। এবং সীতা যখন, সীতাকে পরিত্যাগ করা হয়েছে রঘুবংশে, সীতা যখন রামচন্দ্রের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন লক্ষ্মণের কাছে, বলছেন ইক্ষ্বাকু বংশ প্রভবশ্চ তস্য, যিনি নাকি ইক্ষ্বাকুদের বংশে জন্মেছে, সেই রামচন্দ্রের এইভাবে স্ত্রীকে পরিত্যাগ করা, কিচ্ছু বলে না কয়ে এইভাবে যে পরিত্যাগ করা, শ্রুতাস্য কিংত সদৃশঙ্কুলাস্য, এটা কি তার এত দিনের যশের সঙ্গে মেলে, নাকি তার কুল ইক্ষ্বাকু কুলের সঙ্গে এটা যায়, এটা মানায়? ইক্ষ্বাকু বলে এতটা সম্মাননার ভাবনা করছেন যে ভাবছেন সীতা যে ইক্ষ্বাকু কুলের জাতক বলে রামচন্দ্রকে খানিকটা যাতনা দেওয়ার চেষ্টা করছে। তিনি অন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারেন না। তিনি বলছেন ইক্ষ্বাকু বংশ প্রভবশ্চ তস্য, সেই রকম যে রামচন্দ্র যিনি ইক্ষ্বাকুদের বংশে জন্মেছেন, সেই কোলের মর্যাদায় এই কাজটাকে তিনি ঠিক করলেন। লক্ষ্মণের কাছে বলছেন বাচ্চস্তয়া মদ বচনাৎ স রাজা, সেই রাজাকে বলবেন আপনি, তিনি তো রাজত্বের পরিচয় দিচ্ছেন, বড় রাজা হয়েছেন তিনি, যিনি স্ত্রীকে ত্যাগ করছেন, এইভাবে প্রতিবাদ করছেন। রাজা বলে, স্বামী বলে বলছেন না, প্রিয়তম স্বামী বলে বলছেন না, প্রতিবাদ জানাচ্ছেন রঘুবংশের মধ্যে এইভাবে। এটা কি কুলের মর্যাদা? ইক্ষ্বাকু কুলের মর্যাদা? এইভাবে বলার চেষ্টা করছেন। এখন আমি বলবো, এই যে ইক্ষ্বাকু কুল, যেটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম ভাষের নাটক থেকে, ইক্ষ্বাকু জাতি যজাতি রাম, রামচন্দ্র আছেন, যজাতিকে বাদ দিন, কিন্তু মান্ধাত্রী নাভাগ নৃগাম্বরীষা, আমি বলবো যে আরো অনেকে, যেমন কোবলাশ্ব, যৌবনাশ্ব, ককুৎস্থ, একজন রামচন্দ্রকে বহুবার কাকুৎস্থ বলা হয়েছে, ককুৎস্থ একজন মান্ধাতা, হ্যাঁ, পুরুকুৎস, অম্বরীশ, ত্রাসদস্যু, হরিযস্য, এরকম বহু বিখ্যাত, ত্রিশঙ্কু, হ্যাঁ, সৌদাস, কলমাসপাদ, হ্যাঁ,
তা এরকম অনেকে, এবং ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্রের কথা তো বলতেই হবে, তিনিও ইক্ষ্বাকু বংশের জাতক। দেখুন, এই যেমন একটা ব্যাপার। আবার মহাভারতের মধ্যে এই যে ঋগ্বেদের মধ্যে বলা হলো না তিনি বিশাল ধনবান, এই যে ঋগ্বেদের মধ্যে বলা হলো যে তিনি শত্রু সংহারক, এই যে ঋগ্বেদের মধ্যে সূত্র মাত্র দেওয়া, এই যে বিশাল ব্যাপারটা, বিশাল ধনসম্পত্তির অধিকারী, বিশাল রাজ্যের অধিকারী, এই যে ইক্ষ্বাকু, এবং মহাভারতে দেখা যাচ্ছে, রামায়ণেই দেখা যাচ্ছে যে ইক্ষ্বাকুই প্রথম কিন্তু অযোধ্যা নগরীর পত্তন করেন। তিনিই প্রথমে অযোধ্যা নগরীতে তার বাসস্থান নির্ধারণ করেন, যেখানে বহুকাল ধরে ইক্ষ্বাকুরা অযোধ্যা নগরীতে থেকেছেন, তাদের রাজধানী। এবং এই যে ইক্ষ্বাকু, তার আর একটা বড় পরিচয় মহাভারতের মধ্যে যেগুলো বলা হচ্ছে, এবং ভগবদ্ গীতায় যেটা বলা হলো, ভগবদ্ গীতায় বললাম না যে ওই যে একটা শব্দ উচ্চারণ করলাম যে এই জ্ঞানযোগ, আমি আমি প্রথমে সূর্যকে বলি, তারপর মনুকে, মনু ইক্ষ্বাকুকে বলে। তার মানে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, এটাও তো একটা দেখার জিনিস। তিনি ব্রহ্মকে জানেন, তা না হলে এই জ্ঞানযোগ তাকে উপদেশ দেবেন কেন? সূর্য এইরকম একটা বিরাট পুরুষের সঙ্গে একই লাইনের জায়গায় তিনি আছেন, তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ। কেন? লক্ষ্য করে দেখবেন যে যখন এই ভগবদ্ গীতার টিকা হচ্ছে, সেখানে যখন শঙ্করাচার্যের মতো ব্রহ্মজ্ঞানী টিকা করছেন, তিনি বলছেন, যখন ইক্ষ্বাকুর কথা আসছে, তিনি তখন ওই শ্লোকের টিকাতে, অর্থাৎ যেটা ভগবদ্ গীতায় বলা হচ্ছে তার টিকাতে, তিনি বলছেন, ব্রহ্মক্ষত্রে পরিপালিতে জগৎ পরিপালয়িতুম অলম। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় মিলেই জগৎ পালন করে। আপনাদের জানিয়ে রাখি, এটা একেবারেই জনান্তিকে জানাচ্ছি, যে আমাদের ভারতবর্ষ হচ্ছে সেই জায়গা যেখানে ইউরোপের মতো কোনোভাবেই লগুলো রাজা বানাতেন না। রাজা মানে কিং ওয়াজ নট এ ম্যান ইন লেজিসলেচার। তিনি আইন প্রণয়নের মধ্যে তিনি থাকতেন না। কেন? এইভাবে বলা হয়েছে যে রাজা যদি একবার আইন প্রণয়ন শুরু করেন, তিনি যথেচ্ছ আইন তৈরি করবেন, কারণ তার হাতে পাওয়ার আছে, তার হাতে রাজ্য আছে, তার হাতে টাকা পয়সা আছে, তিনি যথেচ্ছ আইন তৈরি করবেন। কাজেই আইন কখনো ভারতবর্ষে রাজাদের তৈরি করতে দেয়নি। আনলাইক দ্য অ্যানসেন্ট ইউরোপিয়ান, গ্রিক অ্যান্ড রোমান কান্ট্রিজ, এখানে কিন্তু রাজারাই এক্সিকিউট, এমনকি ম্যাক্সিমাম যেটা ছিল পোপ তার মধ্যে ঢুকে পড়তেন মাঝে মাঝে, ধর্মগুরুরা ঢুকে পড়তেন তার মধ্যে মাঝে মাঝে। কিন্তু এরা ধর্মগুরু নন, বরঞ্চ ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রাহ্মণ বলতে ব্রহ্ম জানিতে ইতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কিন্তু এখনকার পৈতেধারী বামনদের বুঝবেন না, দয়া করে। ব্রাহ্মণ বলতে এইটা মনে করা হতো যে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মকে জানেন তিনি। এই যে ব্রাহ্মণ, তারা ল মেকার্সদের মধ্যে ছিলেন। সার জন্য শঙ্করাচার্যের মতো লোক টিকায় বলছেন, ব্রহ্মক্ষত্রে পরিপালিতে জগৎ পরিপালয়িতু, অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় মিলেই কিন্তু পরিপালন করেন এই পৃথিবী। এখানে যে বলা হলো যে মানে এই যে ইক্ষ্বাকুর কথা বলা হলো, সেখানে কাকে বলছেন? তিনি বলছেন আদি রাজায় ইক্ষ্বাকু আদি রাজায় ইতি, অর্থাৎ পৃথিবীর প্রথম রাজা, তাকে বলছেন এটা। সূর্য বংশ প্রবর্তকত্বেন বৈশিষ্ট্যমুচ্যতে। শঙ্করাচার্য, যিনি ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি বলছেন
সূর্য বংশ প্রবর্তকত্বেন, তাকেই সূর্য বংশের প্রবর্তক বলছেন, মনুকেও নয়। বলছেন সূর্য বংশ প্রবর্তক তিনি, যার জন্য সেই আদি রাজাকে এই ব্রহ্মজ্ঞান জ্ঞানযোগ ভগবান বিষ্ণু উপদেশ করেছেন। তার মানে ইক্ষ্বাকুর ব্যাপারটা দেখা যাচ্ছে রাজা হিসেবে তিনি যতখানি বিখ্যাত, ব্রহ্মজ্ঞ পুরুষ হিসেবেও ততখানি বিখ্যাত। ইক্ষ্বাকুর ভাবনা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে লক্ষ্য করুন, বুদ্ধ যখন অবতার হয়েছেন, অবতার হিসেবে আমি বলছি না তাকে, আমরা কেন অন্যরা তাকে অবতার বলে না, আমরা অবতার বলে মানি, সেটা ছেড়ে দিন। অবতার মানে অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ। তাকে কিন্তু অনেকে আছেন যে অনেকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন ইক্ষ্বাকুকে। যারা বাইরের দেশের লোক প্রধানত, মানে যারা বাইরের পণ্ডিত, যেমন আমাদের কয়পার, যিনি মহাপণ্ডিত, তিনি মোস্ট প্রবাবলি অস্ট্রিয়া কিংবা জার্মানির পণ্ডিত বোধহয়, মোস্ট প্রবাবলি আমার যত মনে পড়ছে। মায়ার হপার এ একজন আরেকজন পণ্ডিত, যদিও মায়ার হপারের অন্যান্য বই বেশি বিখ্যাত, কিন্তু ঋগ্বেদিক সিভিলাইজেশনের উপরে তার যথেষ্ট কারণ। যেমন শেষের দিকে হচ্ছে লেবম্যান। এরা সমস্ত ভাবনা চিন্তা যা করেছেন, অদ্ভুত কথা বলছেন। তারা বলছেন যে ইক্ষ্বাকু ইজ আ মুন্ডা নেম, মানে এই প্রোটো অস্ট্রালয়েড গ্রুপ ইত্যাদির কথা ভাবনা করে, অ্যানথ্রোপোলজিক্যালি ভাবনা করে বলছেন এই নামটা মুন্ডাদের মধ্যে থেকে আসছে। এবং এই কোলভিল মুন্ডা যারা আছেন, এখন আমি একমাত্র এইটুকু জানিয়েছিলাম যে তিনি নিষাদ পঞ্চম, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ণ সমস্ত বর্ণেরই তিনি অধিপতি ছিলেন। কিন্তু এরা আবার একটু বেশি বাড়াবাড়ি করছেন, আমরা সেটা অতটা মানতে পারছি না, আমাদের বুদ্ধিতে আমরা মানতে পারছি না এটা। আর একটা ব্যাপার আছে যে ইক্ষ্বাকু বংশের সঙ্গে কিন্তু বুদ্ধের যোগ করা হচ্ছে, বুদ্ধকেও কিন্তু সূর্যবংশের মানুষ বলা হচ্ছে, এবং শাক্যদের সঙ্গে মানে লিচ্ছবিদের সঙ্গে তাদের অনেকেই কিন্তু ইক্ষ্বাকু বংশ প্রসব, অর্থাৎ ইক্ষ্বাকু বংশের থেকেই তারা এসেছেন কোনো একটা ধারায়, হ্যাঁ, সেটা কিন্তু অনেকেই বলছেন। আর একজন মানুষ হচ্ছেন আমাদের গৌরিয়া সাহেব। ঘুরজে অত্যন্ত মহাপণ্ডিত ছিলেন, যদিও ভয়ঙ্কর রকমের বামপন্থী মানুষ ছিলেন। যে তার যে ভাবনা, তিনি বলছেন যে একটা অদ্ভুত কথা বলছেন। তিনি বলছেন যে রামচন্দ্রর আর এই যে ইক্ষ্বাকু, এই ইক্ষ্বাকু ভারতবর্ষে অনেক আগে থেকেই ছিলেন এবং ঋগ্বেদও তৈরি হওয়ার আগে ছিলেন। তার মতে এরিয়ান ইনভেশন হয়েছে, এটা মনে করেন তিনি, যে এরিয়ানরা বাইরে থেকে এসছেন। বলছেন এরিয়ানরা বাইরে থেকে আসার আগেই ইক্ষ্বাকু এখানে ছিলেন, এই কথাটা ওনার ঘুরিয়ার বক্তব্য। এবং তার একটা অদ্ভুত ব্যাপার, তিনি বলছেন যে যে ইক্ষ্বাকুদের মধ্যে একটা হর্স কমপ্লেক্স ছিল। ইক্ষ্বাকু তার মধ্যে বলছেন একটা হর্স কমপ্লেক্স, অর্থাৎ অশ্ব, এইটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। মানে ইক্ষ্বাকুর বংশের মধ্যেই বলছেন ওরাই প্রথম মানে হর্স স্যাক্রিফাইস মানে অশ্বমেধ যজ্ঞ ইক্ষ্বাকু চালু করেছেন। এবং আমার ধারণা, যেটা ওরা বলতে চান, যে হর্স যে ডোমেস্টিকেট করা, এই যে ব্যাপারটা, মানে ঘোড়াকে যে ডোমেস্টিকেট করা এবং ঘোড়া চালনাটা যে একটা মানে মানে একটা মানে ঘোড়সওয়ার বাহিনী তৈরি করা, যে একটা শত্রু মারণের পক্ষে একটা খুব বড় একটা ব্যাপার, এটা এই ইক্ষ্বাকুদের থেকে চালু হয়েছে। মানে এই জন্যই হর্স কমপ্লেক্সের কথা বলছেন তিনি, যে রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে ইক্ষ্বাকুর বংশে বলছেন অনেকগুলি নাম পাওয়া যাবে। মানে বিশেষ করে আমাদের মানে ধরেছেন যিনি, বলছেন ঘুরজে যেটা বলছেন যে 11 অ্যানসেন্ট ডাইনাস্টিজ, 11টা যে প্রাচীন বিশাল নাম করা পরিবার যাদের বংশ ভারতবর্ষ ছেয়ে আছে,
তাদের মধ্যে 492টা নাম আছে নাকি শুধু অশ্ব দিয়ে। আমি এত এত কিছুর মধ্যে যাচ্ছি না যে মানে অশ্ব পরিচালনা কিংবা অশ্ববাহিনী পরিচালনার যে ক্রেডিট সেটাও ইক্ষ্বাকুকে দেওয়া যায় কি না, আমি এইটুকু মাত্র বলতে পারি। কিন্তু তার বেশি এই নাম থেকে ধরাটা, এরা মহাপণ্ডিত মানুষ, এরা এগুলো ধরবার চেষ্টা করেছেন। এবং আশ্চর্য লাগবে শুনলে, যেটা আমি হরিবংশে যখন ইক্ষ্বাকুর বংশের কথা বলা হচ্ছে, সেখানে বারবার বলা হচ্ছে বৈবস্বতস্য তনয় মনোর্বৈ ভরতর্ষব, তনয়া মনোর্বৈ ভরতর্ষব ক্ষুবতশ্চ মনস্তাত ইক্ষ্বাকুর অভবৎসুত। অর্থাৎ তিনি সেই হাঁচি দিয়েছিলেন, সে থেকে ইক্ষ্বাকু। তস্য পুত্র শতম তু আসিত ইক্ষ্বাকুর ভুরি দক্ষিণাম। ইক্ষ্বাকুর নাকি 100টা ছেলে ছিল, তার মধ্যে বিকক্ষী হচ্ছেন জ্যেষ্ঠ, এবং বিকক্ষীর নাম নিয়ে অনেক কিছু আছে। এবং সো অযোধ্যাপতি প্রভু, এবং তাকে হরিবংশের মধ্যে অযোধ্যাপতি, হরিবংশ মহাভারতের পার্ট, কিন্তু সেখানে খিল হরিবংশ যাকে বলি আমরা, সেখানে কিন্তু ইক্ষ্বাকুকে প্রথম অযোধ্যাপতি হিসাবেই, যিনি বিকক্ষীয় অযোধ্যাপতি হিসেবে ভাবনা করা হচ্ছে। এখন এই যে হরিবংশ, এখানে আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে গর্জে যেটা বলছেন যে অত 411টা 11টা ডাইনেস্টি, তার মধ্যে অশ্ব, এটা না বলে যদি আমি সাধারণভাবে হরিবংশের চেহারাটা একবার দেখাই, আমি অত তো 492টার কথা বলতেও যাব না, কারণ তাহলে 11টা ডাইনেস্টির কথা বলতে হবে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু শশাদস্য তু দায়াদ, শশাদ কীভাবে আসছেন পরে বলতে পারি যদি আপনাদের ইচ্ছে হয়, তার মধ্যে একটা স্টোরিও আছে। শশাদস্য দায়াদ ককুৎস্থ নাম বীর্যমান। আমি বলেছি রামচন্দ্রকে কাকুৎস্থ বলা হয়েছে। ককুৎস্থ একজন বিখ্যাত রাজা। ইন্দ্রস্য বৃষভূতস্য ককুৎস্থ অজায়তাসুরান। যাই হোক, ককুৎস্থ তা ইন্দ্রস্য বৃষভূতস্য, তিনি ইন্দ্র নাকি বৃষভূত, অর্থাৎ কি বলবো, ষাঁড়ের মতো হয়ে গেছেন, অথবা ষাঁড়ের মতো শক্তিশালী হয়েছিলেন, এরকম হতে পারে। ষাঁড়ের যে ককুদ থাকে, ককুদমান, ষাঁড়ের একটা অন্য নাম হচ্ছে ককুদ, মানে এই যে পিঠের ওপরে যে যে ককুদটা থাকে সেটা, তার থেকেই নাকি ককুৎস্থ এরকম একটা কিছু হয়েছে। তার সঙ্গে যুদ্ধ হয়েছে, নানান রাক্ষসদের, সেসব আছে। অনেনাস্তু ককুৎস্থস্য পৃথুর আনেন স্মৃত। এখানে একজন পুত্রের কথা বলা হচ্ছে অনেনা, তার পুত্রের কথা বলা হচ্ছে পৃথু, যার নামে এই পৃথিবী। ভাবুন, বন্য পৃথিবী, এই যে পৃথুর নামেই কিন্তু পৃথিবী। আপনারা খেয়াল করে দেখুন, পৃথু এই রাজা, তিনি নাকি প্রথম পৃথিবীকে, মানে উচ্চাবচ ছিল, তাকে সমান করেছিলেন। পৃথু রাজাকে নিয়ে রীতিমতো একটা কাহিনী হতে পারে, হ্যাঁ, এবং খুব বিরাট ধরনের রাজা তিনি, যার নামে এই পৃথিবী। লক্ষ্য করে দেখুন, আমাদের পৃথ্বী বলে একটা শব্দ আছে, যার মানে হচ্ছে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, পৃথ্বী অর্থাৎ পয়রি ফলা, থয় বয় দীর্ঘ ইকার। আপনার পৃথ্বী এই শব্দটাকেই একটু ড্রলিং সাউন্ডে, অর্থাৎ একটু 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 বিলম্বিত লয়ে বলুন, পৃথ্বী পৃথ্বী পৃথিবী, দেখবেন এসে যাবে, ওর থেকেই পৃথিবী এসে যায়। এই হচ্ছে ভাষাতত্ত্বের মজা। যাই হোক, তার নামেই পৃথিবী তৈরি, তিনিও এই বংশের মানুষ। তারপরে একটু আশ্চর্যই লাগবে, বিষ্টরাশ্ব, অর্থাৎ ওই ঘুর্জে যেটা বলেছিলেন, বিষ্টরাশ্ব পৃথক পুত্র, পৃথুর ছেলে বিষ্টরাশ্ব, তার ছেলের নাম আর্দ্র, আর্দ্রর ছেলের নাম যুবনাশ্ব, যুবনাশ্বর ছেলের নাম শ্রাবস্ত, যার থেকে শ্রাবস্তী নগরী। যে জীবনানন্দ বলেছেন না, মুখে তার শ্রাবস্তীর কারুকার্য, সেটাও কিন্তু রামচন্দ্রের পূর্বপুরুষ শ্রাবস্থ বলে একজন ছিলেন,
তাঁরই তৈরি। হ্যাঁ, যজনে শ্রাবস্তকো রাজা শ্রাবস্তি যেন নির্মিতা। আর শ্রাবস্তিতে বুদ্ধের প্রচুর পরিমাণ ভাবনা থাকবে, তাতে এটা বলাই যাবে। মানে বহুবার তিনি শ্রাবস্তিতে গেছেন, ফলে লিচ্ছবিদের সঙ্গে বুদ্ধের সঙ্গেও ইক্ষ্বাকুদের সম্পর্ক থাকবে, এটা বিশ্বাসযোগ্য। শ্রাবস্তস্য দায়াদ, শ্রাবস্তের যিনি উত্তরাধিকারী, তার নাম দেখুন অশ্বদী। বৃহদস্য মহাযশা, কুবলাশ্ব সুতস্য, আবার কুবলাশ্ব বৃহদস্যের ছেলে, রাজা পরম ধার্মিক, তার ছেলের নাম ধন্ধুমার। ধন্ধুমার কিন্তু নিয়ে রীতিমতো একটা কাহিনী বলা যায়, যদি ইন্টারেস্ট হয় আপনাদের। এখনো পর্যন্ত আমরা বলি না ধন্ধুমার লাগিয়ে দিয়েছে, এই ধন্ধুমারটা যে কী জিনিস সেটা আপনাদের একদিন বলতে পারি, যদি আপনারা ইচ্ছা করেন। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের মতো কথা, আবার যদি ইচ্ছা করো আবার আসি তবে। আপনারা যদি ধন্ধুমার নিয়ে শুনতে চান, আমি ধন্ধুমারের কাহিনী বলবো। ধন্দর বধমহং ব্রহ্মণ শ্রোতুমিচ্ছামি তত্ত্বত। সঙ্গে সঙ্গে আপনি না হন নাই চাইলেন, কিন্তু জনমেজয় হরিবংশের মধ্যে এই এতগুলো রাম শোনার পর বলছেন আমি ধন্দুর কথা শুনতে চাই, আমি ধন্দুমারের কথা শুনতে চাই। ধন্দুমার নামটা পরে হয়েছিল, আগে তার নাম ধন্দুমার ছিল না, তার নাম ছিল কুবলাশ্ব, তিনি ধন্ধুমার হয়ে গেলেন। আমি আর বলতে চাচ্ছি না। হ্যাঁ, এরপরে মানে হরযশ্ব থেকে আরম্ভ করে আরও অনেক অনেক নাম অশ্ব দিয়ে আছে, যাতে গুর্জে সাহেব, তিনি সাহেব মানে কিন্তু বিদেশি সাহেব নেই, আমাদের দেশের মানুষ, অত্যন্ত পণ্ডিত মানুষ, বামপন্থী হতে পারেন, আমি তার কথাটা মাত্র উল্লেখ করছি, তার মত আমি নাই মানতে পারি, কিন্তু পণ্ডিত মানুষ তো, তার কথা তো শুনতে হবে। এটা তো একটা অদ্ভুত জিনিস বার করেছে। আমি চোখের সামনে দেখছি যে 4-5টা জেনারেশনের মধ্যে এতগুলো অশ্ব। উনি বলছেন যে অশ্বের ব্যাপারে কিন্তু এদের একটা অশ্ব কমপ্লেক্স, এবং বিফোর দ্যাট তার নাকি বুল কমপ্লেক্স ছিল, অর্থাৎ ষাঁড় দিয়ে তিনি যজ্ঞ করেছিলেন ইক্ষ্বাকু, এরকম একটা ব্যাপার আছে। তো ষাঁড়ের পরে অশ্ব এসছে, এটি আর কি বাহন হিসেবে, সেইটা আদি বাহন হিসেবে বৃষ ছিল বলেই কিন্তু একেবারে আমাদের আদি পুরুষ শিবকেও কিন্তু আমরা বৃষবাহন বলে জানি। যদিও বৃষবাহন বলতে আমি মনে করি বৃষস্তু ভগবান ধর্ম, বৃষ বলতে জ্ঞান বোঝায়, ভগবান শিব কিন্তু জ্ঞানবাহন, তিনি পরমজ্ঞানী পরমযোগী, সেই জন্য তিনি জ্ঞানবাহন। বৃষ হচ্ছে তার বাহন, মানে তিনি জ্ঞানবাহন। আর বৃষ এমনিতেও বৃষ ষাঁড়, ঠিক আছে। এখন এই বোল কমপ্লেক্স অশ্ব কমপ্লেক্সের মধ্যে যাচ্ছি না, কিন্তু এইটুকু বলে রাখলাম যে গুর্জের কথাটা একবারে ফিরে দেওয়ার মতো নয়, যে তার আমলে হয়তো এই ঘোড়সওয়ার বাহিনী তৈরি করা কিংবা ঘোড়াদের যে ব্যাপার স্যাপার, এগুলো এরিয়ান্সরা হয়তো বা শিখেছে, যদিও গুর্জে সাহেব মনে করেন এরিয়ান্সদেরও আগে ছিলেন ইক্ষ্বাকু, অর্থাৎ রামচন্দ্রের সেই প্রথম পূর্বপুরুষ। আমরা এখানে একটা বংশলতিকা রামচন্দ্রের পূর্বজ যারা ছিলেন তাদের সম্বন্ধে এটা দেওয়ার চেষ্টা করলাম যথাসম্ভব, মানে যথাসাধ্য যথামতি দেওয়ার চেষ্টা করলাম। কিছু কিছু অন্যরকমও হতেই পারে, কারণ রামায়ণের একটা এডিশন নেই, বহু রকমের এডিশন আছে এবং সেখানে বহু রকমের পার্ট আছে, কাজেই সম্পূর্ণ কারেক্ট এটা কেউ বলতে পারবে না, এবং কোনোদিন কেউ সেরকম একটা কারেক্ট লিস্ট দিতেও পারবে না, কারণ এত পূর্বের জিনিস। কিন্তু এটা ঠিক যে এই বংশলতিকার মধ্যে অনেক বড় বড় নাম রয়েছে, যেমন ধরুন সগর, যেমন ধরুন হরিশ্চন্দ্র, যেমন ভগীরথ যিনি গঙ্গানয়ন করেছিলেন। হরিশ্চন্দ্রের সঙ্গে বিশ্বামিত্রের তো একটা বিশাল ব্যাপার, ঝগড়াঝাটি নানান রকম হয়েছিল, তাকে চলে যেতে হয়েছিল, এই সমস্ত মানে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল ভিখারি হয়ে, আবার তিনি রাজ্য ফিরে পান, এসব বড় বড় কাহিনী সমস্ত আছে। এবং এছাড়াও আমি যাদের নাম করলাম এরা ছাড়াও আরো অনেকে আছেন যাদের সম্বন্ধে বেশ কিছু কথা বলা যায়, মানে অত্যন্ত ইন্টারেস্টিং সে সমস্ত কাহিনী। এবং রামচন্দ্রের পূর্বজরা যারা আছেন, যেহেতু নামগুলো দেখেই বুঝতে পারবেন
যে মূল কৃষ্টি, ভারতবর্ষের মূল যে কৃষ্টি, সেটা কিন্তু এই সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশীয় রাজারাই তৈরি করেছিলেন, যার জন্য মহাভারতেও তাদের সম্বন্ধে আলোচনা হয়েছে। কিন্তু কাজে একটু দেখুন, আপনার যদি মনে হয় যে আমি এই ব্যাপারে আরো প্রসিড করব, তাহলে আপনারা একটু সম্মতিসূচকভাবে আমাকে জানাবেন, এটা আশা করি।